আমরা জানি যে এখন এই নরেন্দ্র মোদীর যে মিডিয়াগুলো রয়েছে এগুলোকে বলা হয় মোদি মিডিয়া বা গদি মিডিয়া। অর্থাৎ গদি ভারতের মিডিয়া। সমস্ত মিডিয়া হচ্ছে নিয়ন্ত্রিত। তো এখন জি, দেখতে পাচ্ছি যে এই নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে একাধারে শেখ হাসিনার সরকারের সমালোচনা করা হচ্ছে। ছাত্রদের জি, পক্ষে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় মিডিয়াগুলো কিন্তু তারা এখন শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছে। যেটা গত ১৫.৫ বছরে কিন্তু আমরা দেখিনি। যে ভারতীয় মিডিয়াতে শেখ হাসিনার সমালোচনা হচ্ছে। জি, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে যতগুলো ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, সকলে এখন শেখ হাসিনার সমালোচনা করছে। তো এই যে জি। ভারতীয় মিডিয়া হঠাৎ করে যে হাসিনার বিরুদ্ধে সমালোচনা মুখর হলো, এর পেছনে উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? এখানে আপনি সব মিডিয়া, আপনি ওই মিডিয়া নিয়ে পরে আসবেন, যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি আপনাকে উত্তর দেই। এখানে সব মিডিয়া যে এক এবং অভিন্ন তা না। আমি আপনাকে এখানে ২ জনের স্পেশালি ৪ জনের কথা বলবো, কিন্তু ২ জনের কথা আমি স্পেশালি বলি। একটা হচ্ছে পবিত্র সরকার। সে ১৮ তারিখ বাংলাদেশে আসছে। সে তার এক সাক্ষাৎকারে আমি দেখলাম একটা টিভি চ্যানেলকে সে সাক্ষাৎকার দিছে। এই সাক্ষাৎকারে সে আপনার বলল, অনেক কিছু বলল। সে মোহাম্মদপুরে ছিল, সে ওখানে আটকা পড়ছে। আটকে পড়ার পরে সে ২২ তারিখ ওখান থেকে বের হয়ে কলকাতা যেতে পারছে, যে সে যে কাজে আসছে সেই কাজ হয় নাই। এবং সে আপনার ঘুরাই পিছে যেটা বলল, হ্যাঁ ছাত্রদের দাবি দেওয়া ঠিক ছিল, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে সরকার একটু বাড়াবাড়ি করছে, একটু বাড়াবাড়ি করছে মানে বেশি করেনি, একটু বাড়াবাড়ি করছে। লাস্টে বললো, আপনি দেখেন, বলতেছে যত কথাই আমরা বলি বিএনপি জামাত এরা ভারত বিরোধী এবং হাসিনার কোনো বিকল্প নাকি নেই। মানে দেখেন, গণতন্ত্রের ওরা সর্বোচ্চ মানে সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের এক পবিত্র সরকার, আপনি নাম করা একজন অধ্যাপক এবং সাংবাদিক লেখক, উনি বললেন যে হাসিনার বিকল্প নেই। গণতন্ত্রে কারো বিকল্প কি, এটা যদি পবিত্র সরকারের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ যদি বাংলাদেশ সম্পর্কে বলে বা হাসিনার মতো একজন ডিক্টেটরের জন্য বলে, তাহলে আপনি বুঝেন ভারতের লেখাপড়া বা সাংবাদিকতা বা বাংলাদেশের প্রতি তাদের অ্যাটিটিউড কি, এটা আপনি বুঝে নিবেন। কিন্তু আবার আরেকজনের কথা বলি, সৌমিত্র দস্তিদার, ওই সাক্ষাৎকারটা আমি মনে করি বাংলাদেশের সবার শোনা উচিত, বিশেষ করে বিএনপির বড় বড় নেতারা শোনা উচিত। আই স্যালিউট হিম। উনি সম্ভবত বামপন্থী রাজনীতি করেন, লেখক, ফিল্ম মেকার, ডকুমেন্টারি তৈরি করে এবং একজন বড় ক্রিটিক, হাইলি এডুকেটেড, পলিটিক্যাল সায়েন্সে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, অনেক সিনিয়র। আই থিঙ্ক হি ইজ অ্যারাউন্ড 70। তার সাক্ষাৎকার দেখলাম, উনি অনেক কথা বলছেন, তার মধ্যে থেকে আমি শুধু ২টা কথা বলবো। উনি রাশেদ খান মেননের তীব্র সমালোচনা করে বলছে যে মৌলানা ভাসানীর ৩ জন অনুসারীর মধ্যে একজন বেঁচে আছে, প্রধান ৩ জন অনুসারী জাফর আহমদ, হায়দার আকবর খান রণ এবং রাশেদ খান মেনন। বলে যে রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাথে গেছে, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে, একসময় সেটা বলে যে আমরা সমর্থন করছি। কিন্তু রাশেদ খান মেননের সে ৬৯-এর গণ অভ্যুত্থানের সে তার যে ভূমিকা, তার যে নেতা হিসেবে আমরা তাকে যে শ্রদ্ধা করি, ভারতের পুরা বাঙালি ইয়েদের মধ্যে থেকে আমরা যে শ্রদ্ধা করি, এই শ্রদ্ধার মধ্য থেকে সে আমরা তাকে ফেলে দিতে বাধ্য হয়েছি। কেন? বলতে সে হাসিনা নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে নাই। বলতে সেটা আমি কিভাবে বললাম, বলে আমি বাংলাদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত আমি ঘোরাঘুরি করি। আমি ২০১৮ নির্বাচনের পরে আমি ঢাকা বিমানবন্দরে যাওয়ার এক ফাঁকে ইমিগ্রেশন অফিসারের সাথে খোঁজ গল্প করতেছিলাম। তো উনি আধিকারিক বলে, তারা বাংলা কলকাতায় আধিকারিক কথাটা বলে, আমরা যেরকম অফিসারের বাংলা বলি কর্মকর্তা, ওনারা আধিকারিক বলে। আমি ২ আধিকারিকের সাথে কথা বলতেছিলাম, কথার এক পর্যায়ে বললাম আপনাদের ভোট কেমন হলো। তো একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বলতেছে যে এখানে কি কোনো ভোট আছে নাকি, আপনি কিসের ভোটের কথা বলতেছেন। তো এই মিস্টার দস্তিদার, সৌমিত্র দস্তিদার বললেন যে বাংলাদেশে ভোট নামে কোনো নির্বাচন নামে কোনো শব্দ এখন আর নাই। দেখেন, পবিত্র সরকার এবং সৌমিত্র দস্তিদারের মধ্যে ডিফারেন্স। তারপরে সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলছে এরপরে, এগুলো বাংলাদেশের প্রতিটা মানুষ শোনা দরকার। যে আমরা আপনারা বলি, আমাদেরকে অনেকে বলে যে আপনারা সারাটা দিন ভারত বিরোধী কথা বলেন। সৌমিত্র দস্তিদার ওই মেয়ে সাক্ষাৎকার গ্রহণকারী ভদ্র মহিলা যখন জিজ্ঞেস করলেন, তখন বলে যে
এই আন্দোলনের ভিতর তো ভারত বিরোধিতা আছে, আপনি ভারত বিরোধিতা নিয়ে কি বলবেন? তখন উনি বলে দেখো, বড় দেশের ছোট দেশের থাকে অনেক রকমের অভিমান থাকে, গোসা থাকে, রাগ থাকে, এগুলা একদিকে রাখো। তখন উনি নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলো, কি বলছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন বিভিন্ন রাজনৈতিক দলের একটা অনুষ্ঠানে আমি যাচ্ছিলাম, যেখানে ইতিহাসের ছাত্ররা, রাজনীতি বিজ্ঞানের ছাত্ররা ছিল, এবং আমি সেখানে কথা বলবো এটা তারা আগে থেকে প্রচার করছে। তো প্রচার করার পরে বলে আমি যখন অনুষ্ঠানে যাচ্ছি, তখন আমার এক শুভানুদায়ী আওয়ামী লীগের এমপি আমাকে বলল যে আপনি যে অনুষ্ঠানে যাচ্ছেন এখানে তো আপনি জানেন গোয়েন্দারা নজর রাখে, বলে বাংলাদেশের গোয়েন্দার চেয়ে আপনাদের দেশের গোয়েন্দা বেশি, আমি আপনাকে বাংলাদেশের গোয়েন্দাদের ট্যাকেল করতে পারলেও আপনাদের গোয়েন্দাদের কিন্তু আমি ট্যাকেল করতে পারবো না, তখন আপনি মহা বিপদে পড়বেন, আমি মনে করি আপনি এই অনুষ্ঠানে না যাওয়াই ভালো। তখন আমি নিজেই ভয় পাইয়া, বিইং অ্যান ইন্ডিয়ান, আমি ওই অনুষ্ঠানে যাই নাই, এবং আমি ওদেরকে অন্যভাবে বুঝাই দিলাম যে আমার এই অনুষ্ঠানে আজকে থাকা উচিত হবে না, আমি থাকবো না, কিন্তু আসল কথা বলি নাই। তখন সৌমিত্র দস্তিদার বলতেছে যে দেখো, তোমার সমর্থন করতে গিয়া তুমি যদি একটা দেশকে পুরা তোমার কবজায় নিয়ে আসো, আখেরে এটা তো তোমার কোনো ভালো রেজাল্ট দিবে না, এটা তোমার জন্য, এই যে ভারত বিরোধিতা তুমি যে বললা, মানে ওই সাক্ষাৎকার নেওয়া এই ভদ্র মহিলাকে বলতেছে বাংলাদেশকে ভারত এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে ভারত বিরোধিতা ছাড়া তাদের আর কোনো রাস্তা রাখে না, যেখানে তুমি কথা বললে তোমাকে গুম করবে, কথা বললে তোমাকে ডিজিটাল আইনে ঢুকাবে, কথা বললে তোমাকে রাজাকার তকমা দিবে। এই যে বাচ্চা ছেলেগুলা, লক্ষ লক্ষ কোটি বাচ্চা ছেলেদেরকে যে এই যে তকমা লাগাইলো এই আপনার রাজাকার বলে, এইটা তুমি উত্তর কিভাবে দিবে? তো এরা, এই আপনি বললেন না যে গদি মিডিয়া এবং মোদি মিডিয়া, আবার কিছু কিছু আমি আপনাকে ইয়ে করে বলতে পারি, এই যে আরেকটা আছে কলকাতা টিভি, তারা গদি মিডিয়া না বা মোদি মিডিয়া না, আপনি বলতে পারেন ভেরি মাচ উইথ দ্য ডেমোক্রেসি। হয়তো আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনকে ওইভাবে তারা সাপোর্ট করে, কিন্তু ভারতের মোদি বা কংগ্রেস বা মমতা কোনো একটা দলকে তারা সাপোর্ট করে, গণতন্ত্রের পক্ষেই থাকে, আমি তাদেরকে মাঝে মাঝে ফলো করি। এবং এই যে আপনি এই দুইটা সাংবাদিকের, এরপরে আপনি বলতে পারেন যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিছে সুহাসিনী হায়দার। আপনি জানেন সুহাসিনী হায়দার মানে তার শ্বশুর এবং বাবার দুই পক্ষে বিখ্যাত, সালমান হায়দারের মেয়ের জামাই নাদিম হায়দারকে সে বিয়ে করছে, আবার তার বাবা এই যে হার্ভার্ডের প্রফেসর বিখ্যাত, এই যে আপনার নরেন্দ্র মোদীর থেকে দলের থেকে পদত্যাগ করছে, একটু মুসলিম বিদ্বেষী বলতে পারেন, ডক্টর সুব্রমণিয়াম স্বামীর মেয়ে। তো সে অত্যন্ত প্রভাবশালী হিন্দু পত্রিকাতে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে এই যে আপনি বললেন না, এই যে গদি মিডিয়া মোদি মিডিয়া, এই যে সুহাসিনী হায়দাররা শেষ পর্যন্ত ইউনূস সাহেবেরটা প্রচার করছে। ইউনূস সাহেব তো খুবই স্ট্রেটলি বলছে উই নিড নিউ ইলেকশন, ফার্স্ট ইলেকশন, হাসিনা গো এ সাইড, তুমি এক সাইডে চলে যাও, ইলেকশন ছাড়া এটার সমস্যার সমাধান হবে না। কিন্তু তার একটা আমি কমেন্টস আমি ভিডিও দেখছি ইউটিউবে, সুহাসিনী বলতেছে যে ভারতকে লক্ষ্য রাখতে হবে এইটা যাতে মানে হাসিনা হটাও আন্দোলনে পরিণত না হয়, মানে এইরকম একটা নেগেটিভ তাদের মধ্যে। এরা হচ্ছে গদি মিডিয়া, যদিও দি হিন্দু ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নিউজ পেপার ইন ইন্ডিয়া, কোনো সন্দেহ নেই, টাইমস অফ ইন্ডিয়ার সাথে বা স্টেটসম্যান বা টেলিগ্রাফের সাথে দ্য হিন্দু ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রিন্ট মিডিয়া বলতে পারে। তো ভারতকে আমরা লক্ষ্য করতেছি এতটুকু, যেমন ভারতের ছাত্ররা মানে মোদির কোটায় হাসিনা, এটা ওরা কিন্তু স্লোগান দিচ্ছে। তো আমার কথা হচ্ছে আমরা ভারতকে কোনো অবস্থাতেই ভারতকে এজ এ কান্ট্রি, এজ এ হোল, ভারতের জনগণকে আমরা শত্রু বানাতে চাই না। এই যে হাসিনা বা গোপালী যে এই যে নতুন ভাবে তাদের কাছে এক্সপোজ হচ্ছে, কিছুটা হইলেও ধরেন 10%, 5%, অন্তত
এই কিছুটা হইলো অ্যালার্ট তাদের মধ্যে আসতেছে যে আখেরে ভারতের জন্য এটা ভালো না, এবং ভারত যদি এরকম একজন ডিক্টেটরকে বছরের পর বছর, যুগের পর যুগ যদি এভাবে সাপোর্ট করে যায়, তো ভারতের জন্য তো অবশ্যই 18 কোটি মানুষকে ভারত, যে আমরা বারবার বলি, আমরা আপনারা কন্টিনিউ বলে যাচ্ছি যে ভারতের রাজনৈতিক দল, ভারতের এস্টাবলিশমেন্ট, ভারতের সোকল আপনার এই যে সিভিল সোসাইটি, এই যে থিঙ্ক ট্যাঙ্ক গুলা, মানে ছলে বলে কলে কৌশলে, এই যে সৌমিত্র সমাদদারের যে কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গোয়েন্দার চেয়ে ভারতীয় গোয়েন্দা বেশি, উনি এই জন্য কথা বলতে পারেন না, এমনকি উনি ডিজিটাল আইনে বাংলাদেশে আক্রান্ত হতে পারেন, এই যে তার উপলব্ধি, এইটা যে উনি প্রকাশ করলো, আমি মনে করি সবার শোনা উচিত। কারণ আমরা আজকে যে আমাদের এই যে আমাদের ছাত্রদের কথা থেকে আমরা এই যে ভারতীয় মিডিয়ার দিকে গেলাম, এই যে আমরা যে আজকে এত বড় দুর্দশায় পড়ছি, আমরা যদি এটা ঠিকভাবে ঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারতাম। আপনি ক্যান্সার তো আপনার প্রথমে একটা ছোট্ট জায়গায় হয়, ফার্স্ট স্টেজ বলে, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ ধরা পড়ে এটা ইজিলি আপনি কিউর হতে পারেন। যদি এটা থার্ড স্টেজ ফোর্থ স্টেজে চলে যায়, আমরা তো মনে করি এটা আমি ক্যান্সার আপনার কোন রক্ষা নেই, যত বড় হাসপাতাল, যত বড় ডাক্তারি, যত চিকিৎসা নেই। এই যে আমাদের 2008-এর পর থেকে এই ধীরে 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 আমাদের জাতিটাকে যে পঙ্গু করে ফেলল, মানে আপনি সমাজের কোন স্তরে যাবেন, সকল স্তরে যে আমাদেরকে পঙ্গু করতে করতে আমাদের গলার এখন ফাঁসি লাগাই দিছে। এই ফাঁসি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ব্যর্থ হয়েছি। আমি বলবো কেন ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হয়েছি কারণ উই হ্যাভ ফেইলড টু ডায়াগনোজ দ্য what the cause of the disease, এবং করলেও আমরা ঠিকভাবে ওষুধ নিতে পারি নাই, ট্রিটমেন্ট করতে পারি নাই। এখন সেটা আমাদের ছেলে মেয়েরা এই 10 বছর থেকে 30 বছর বয়সে যারা আছে, বিশেষ করে 14-15 থেকে আপনার 22-24 বছরের এই যে তরুণ তরুণীরা আমাদের যে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে, দেখো রক্ত না দিলে অধিকার আদায় করতে পারবা না। আমাদের তো পিছুটার আছে, আমাদের স্টেজ থেকে নেমে দৌড়াই দিই, জানতে বাঁধাইতে হবে, এরা তো সেটা দিচ্ছে না। এরা তো আমি ওই যে বলে না, ওই যে ক্র্যাব ডেজ ইন ইয়ার্থ, শেক্সপিয়ারের একটা কবিতা আছে, ইয়থ ইজ বোল্ড এন্ড হট, হট এন্ড বোল্ড, এজ আর উইন্টার এন্ড কোল্ড। তো হট এন্ড বোল্ড হচ্ছে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার লাইফ। আপনি যদি এই যে কুমার ছেলেটা এবং এই যে চট্টগ্রামের এই ছোট্ট মেয়েটা, এদের দুইজনের কথা যদি আপনি শুনেন 2 মিনিট 2 মিনিট 4 মিনিট, আমি মনে করি বাংলাদেশ ইজ অন দ্য রাইট ট্র্যাক, আওয়ার নেক্সট জেনারেশন ইজ অন দ্য রাইট ট্র্যাক, এবং হাসিনা তোমাকে যেতেই হবে। মিথ্যা, ভণ্ডামি, চগলখুরি, ফাসেক আর রক্ষা নেই।